সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহিন আফরোজ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়টি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসরণ করে আমাদের ক্লাসগুলো চলছে। সেই হিসেবে এটি তোমাদের বার্ষিক পরীক্ষাই আছে। তো আসো আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো, অধ্যায় দ্বিতীয় এবং আলোচ্য বিষয় অর্থায়নের উৎস এবং পার্ট 1, কারণ এটি আমি আরেকটি পার্টে তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব তাই। তো এই আলোচনার ক্ষেত্রে প্রথমেই আমি যেটি বলবো সেটি হচ্ছে অর্থায়ন বা অর্থায়ন কী। তোমরা প্রথমে আমাদের অর্থায়ন ও ব্যাংকিং বইয়ের প্রথম চ্যাপ্টারেই পড়েছে অর্থায়ন কী। তারপরেও আরেকবার তোমাদের মনে করিয়ে দিতে চাই যে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বন্টন সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ তুমি একটি প্রতিষ্ঠানে আছো বা প্রতিষ্ঠান দিতে চাও, সেই ক্ষেত্রে কিভাবে তুমি এর অর্থটি জোগাড় করবে বা কোনভাবে তহবিল সংগ্রহ করবে এবং কিভাবে তার ব্যবস্থাপনা হবে এবং কিভাবে তার সমস্ত ক্ষেত্রে বন্টন হবে, সেই প্রক্রিয়াটি হচ্ছে অর্থায়ন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা অর্থায়ন না, অর্থায়নের উৎস নিয়ে আলোচনা করব। এবং অর্থায়নের উৎস কেন প্রয়োজন? যে কোনো একটি প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানের তহবিলটি কিভাবে আসলো, ব্যবস্থাপনা ও বন্টন, এবং এই প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে আমরা দুইটি জায়গায় অর্থ খরচ করি। একটি হচ্ছে মূলধন জাতীয় খরচ আর একটি হচ্ছে চলতি খরচ। এখন দেখো, মূলধনের জন্য কোন উৎস এবং চলতি খরচের জন্য কোন উৎস, এটা নির্বাহ করতে হলে আমাদের কি করতে হয়? অর্থায়নের উৎস সম্পর্কে আগে জানতে হয়। তো এখানে আমরা প্রথমেই আজকে আলোচনা করব অর্থায়নের উৎস নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়ে লক্ষ্য রাখা যায়। দেখো, যে আমি লিখেছি প্রতিষ্ঠানের উৎস নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয় যে সকল বিষয়ে, তা হলো তহবিলের উৎস নির্বাচনের ক্ষেত্রে খরচ ন্যূনতম করতে হবে। অর্থাৎ তহবিলের উৎসের জন্য যে ব্যয়টা হয়, অর্থাৎ প্রতি ক্ষেত্রে দেখো তোমরা সুদ বা মুনাফা আকারে যেটা দাও সেটাই হচ্ছে তহবিলের খরচ। তো এই খরচটা আমাদের একেবারে ন্যূনতম পর্যায়ে আনতে হবে, তাহলে প্রতিষ্ঠানের জন্য তা লাভজনক হয়। দ্বিতীয়, দেখো সর্বোচ্চ সুবিধা প্রদানকারী, অর্থাৎ কতটুকু সুবিধা এই তহবিল থেকে তুমি ভোগ করবে সেটাও তোমাকে অনুমান করতে হয়। মেয়াদভিত্তিক উৎসের সুবিধা ও অসুবিধা পর্যালোচনা করতে হবে। মেয়াদভিত্তিক উৎসের ক্ষেত্রে আমরা সচরাচর বলে থাকি তহবিল সংগ্রহের ক্ষেত্রে যখন মেয়াদি ভিত্তিতে আমরা ঋণটা নিই, ঋণের ক্ষেত্রে আমাদেরকে সুদ দিতে হয় এবং এই সুদের হারের কম বেশি লক্ষ্য করা যায়। কখনো বা এমন হয় যে মেয়াদ কম হলে সুদের হারে বেশি, আবার কখনো দেখা যায় মেয়াদ বেশি হলে সুদের হার কম। সেই ক্ষেত্রে তোমাকে মেয়াদভিত্তিক উৎসের ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা প্রথমে যাচাই করতে হবে এবং তারপরে তোমাকে তহবিল নির্বাচন করতে হবে। চতুর্থ নম্বরে দেখো বলা হয়েছে প্রতিষ্ঠানের গঠন, প্রকৃতি, উদ্দেশ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের উৎস নির্বাচন করতে হয়। এখানে গঠন, প্রকৃতি, উদ্দেশ্য বলার কারণ হচ্ছে, দেখো একটি মুদি দোকানের জন্য যদি মুদি দোকানি তার তহবিলের জন্য যে বা তার ব্যবসা পরিচালনার জন্য সে তহবিল সংগ্রহ করতে চায়, সে কিন্তু খুব সহজেই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী বিভিন্ন সমবায় থেকে ঋণ নিয়ে কাজটি করে থাকে। কিন্তু যে কোনো একটি কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটি কোনোভাবেই সম্ভব নয়। সেখানে অর্থের নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয়, কারণ অর্থের পরিমাণটা হয় অনেক ব্যাপক। সেই জন্য বলা হচ্ছে প্রতিষ্ঠানের গঠন, প্রকৃতি এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানের উৎস নির্বাচন করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে অর্থায়নের উৎস নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। তোমরা বিষয়গুলো মনে রাখবে, তোমাদের মূল বইয়েও আছে, তারপরেও আরেকবার তোমরা এগুলো দেখে নিয়ে ভিডিও ক্লাসটি দেখবে এবং সেই ভিত্তিতে তোমরা খাতায় লিখে এটি অনুশীলন করবে। এবার যেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অর্থায়নের উৎস। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে দুইটি তহবিল থেকে অর্থায়ন করা যায়, একটি হচ্ছে অভ্যন্তরীণ তহবিল এবং আরেকটি হচ্ছে বহিস্থ তহবিল। তাহলে অভ্যন্তরীণ তহবিলটা কিভাবে আসে? দেখো যে মালিকের পক্ষের প্রদত্ত তহবিল, অর্থাৎ মালিক যে তহবিলের যোগান দেয় সেটাই হচ্ছে অভ্যন্তরীণ তহবিল। এবং বহিস্থ তহবিলটা কি? ঋণদাতা প্রদত্ত তহবিল, অর্থাৎ মালিক তার প্রতিষ্ঠানের বাইরে যে কোনো জায়গা থেকে যদি ঋণ নিয়ে অর্থের জোগাড় করে থাকে সেটা হচ্ছে বহিস্থ তহবিল। কিন্তু আজকে আমরা শুধু আলোচনা করব অভ্যন্তরীণ তহবিল নিয়ে। বহিস্থ তহবিল নিয়ে আমরা পার্ট 2 ক্লাসে আলোচনা করব। এখন দেখো অভ্যন্তরীণ এই তহবিলকে তোমরা এখানে লক্ষ্য করো যে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মালিকানা ভিত্তিক
এবং অন্যটি মুনাফা ভিত্তিক। তাহলে মালিকানা ভিত্তিকের জন্য আলাদা এবং মুনাফা ভিত্তিকের জন্য আলাদা। মালিকানা ভিত্তিকের ক্ষেত্রেও দেখো, লক্ষ্য করো এখানে যে অর্থায়নের উৎস এবং অভ্যন্তরীণ তহবিলের মালিকানা ভিত্তিক উৎসের কথা বলা হয়েছে, সেখানে দুইটি উৎস দেখানো হয়েছে। একটি দেখো মালিকের মূলধন। মালিকের মূলধন বলতে সেটি বোঝানো হয় নিজস্ব মূলধন, যা দিয়ে সে ব্যবসা পরিচালনা করে বা বিনিয়োগ করে। এবং দ্বিতীয়টিতে দেখো বলা হয়েছে শেয়ার। শেয়ারের মাধ্যমে বা শেয়ার ক্রয় বিক্রয় করেও মালিক কী করতে পারে, অর্থের জোগাড় করতে পারে। তাহলে আমরা দেখে নিলাম মালিকানা ভিত্তিক যে তহবিলটি বা মালিকানা ভিত্তিক যে উৎসের কথা বলা হয়েছে সেটি হচ্ছে মালিকের মূলধন, আরেকটি হচ্ছে শেয়ার। এবার লক্ষ্য করো মুনাফা ভিত্তিক মূলধনের উৎসের ক্ষেত্রে। আচ্ছা, মুনাফা ভিত্তিক উৎসের ক্ষেত্রে আমরা এটাকে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল। তোমরা জানো অবন্টিত মুনাফা কাকে বলে, হয়তো তোমরা জানো না। দেখো যে নিট মুনাফার যে অংশ আমরা বন্টন না করে, শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে এটা ভবিষ্যতের জন্য জমা রাখা হয়, সেটি হচ্ছে অবন্টিত মুনাফা। আর তারপরে দেখো আছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিলের ক্ষেত্রে বলা হয় নিট মুনাফার যে প্রতি বছরই ধরো একটি কোম্পানি তার শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ করে এবং এটির উপরেই কোম্পানির সুনাম নির্ভর করে। তবে কোনো বছর যদি সে তার শেয়ার হোল্ডারদেরকে সমানভাবে লভ্যাংশ দিতে না পারে, তখন কি হয়, প্রতিষ্ঠানের সুনামটা নষ্ট হয়। সেই ক্ষেত্রে সে কী করে, এই অবন্টিত তহবিলের মতো যে অংশে আর কি সে লভ্যাংশ সরিয়ে রাখে, সেই অংশ থেকে প্রতি বছর শেয়ার হোল্ডারকারীদের মধ্যে কিছু হারে লভ্যাংশ বন্টন করতে থাকে। এটি হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। আর তৃতীয় হচ্ছে বিধিবদ্ধ সঞ্চিতি অর্থাৎ রিজার্ভ। আমরা পরবর্তী ক্লাসে মুনাফা ভিত্তিক এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম অর্থায়ন কাকে বলে, অর্থায়নের উৎস নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো কি কি বা কোন দিকে লক্ষ্য রাখতে হয়, এবং কোন কোন তহবিল থেকে অর্থায়ন করা যায় বা অর্থায়নের উৎস হিসেবে কোন কোন তহবিলকে দেখানো হয়েছে, আর অভ্যন্তরীণ তহবিল কয় প্রকার, কি কি, এবং সেটার বিভিন্ন ভাগ। আশা করি তোমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছো অভ্যন্তরীণ তহবিল কাকে বলে এবং অভ্যন্তরীণ তহবিলের বিভিন্ন ভাগগুলো। আমরা পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বহিস্থ তহবিল নিয়ে এবং বহিস্থ তহবিলের ভাগগুলো নিয়ে। তাহলে সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।